$30 কোটি পাচারের অভিযোগ হাসিনা জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ ট্রাইব্যুনালের। ভাতা বাড়ানোর দাবিতে ট্রেনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ, বিভিন্ন সড়কে যানজটে যাত্রী চালকদের ভোগান্তি। এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া গণমাধ্যমে টেকসই সংস্কার সম্ভব নয়, মত জ্যেষ্ঠ সাংবাদিকদের। সুরক্ষা আইন ও ন্যূনতম বেতন কাঠামো চালুর সুপারিশ করবে কমিশন। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। পঞ্চগড়ে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। তাদের দেখার নাই, সে নেত্রী পালিয়েছে, তাদের নেতারা পালিয়েছে, তাদের নেতা যারা ছিল তারা এখন বন্দী হয়ে গেছে দুর্নীতি করার দায়ে, তাই না? এই হচ্ছে পরিণতি ফ্যাসিবাদের, এই হচ্ছে পরিণতি যারা আপনার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। বন্ধুগণ, এই আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের ভাইদেরকে যারা 15 বছর ধরে লড়াই যোগ করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবো। আপনারা এই আগে কতগুলো ভোট হয়েছে, ভোট দিতে পারছেন? আমাদের ছেলেরা ভোট দিতে পারছে? কেউ পারে না। 3 বার 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকজন অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ, মানে ভোট চাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো। সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? এটাই আমরা চাচ্ছি। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, তাই না? এই জিনিসগুলো আমরা চাই। চুরি ডাকাতি যেন না হয়। আর আমাদের এই অঞ্চলের মানুষের একটা বড় সমস্যা আছে, গরু চুরি যেন না হয়, তাই না? ধান যেন কেউ কেটে নিয়ে যায়, তাই তো? এই জিনিসগুলো আমাদেরকে সুন্দর করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে। স্কুল কলেজ মাদ্রাসাতে যেন ভালোভাবে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আর কাথায় কাথায় ঘুষ যেন দিবা না হয়, এটা একটা বড় সমস্যা। বা খালি ঘুষটা আছে, যেইটা যা আছেন সেইটি ঘুষটা আছে, তাই না? ঘুষ আমরা আর দিবা না হয়। আপনারা সবাই রুখে দাঁড়াবেন, কেউ ঘুষ দিবেন না। যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দেবেন। আপনারা বলে যে পুলিশও তো ঘুষ খাচ্ছে, কি তাই না? ওই পুলিশকে আমরা এখন পরিবর্তন করতেছি। ইনশাআল্লাহ ওই পুলিশও এখন জনগণের পুলিশ হবে, তাই তো? এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি, এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি। এবার সেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই বাংলাদেশ করার স্বপ্ন সবাইকে দেখাচ্ছে। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। 50-53 বছর হয়ে গেছে ভাই স্বাধীনতার। কাউ আছে কি ওই 71 সাল ভুলে যাবে। 71 সাল আমরা ভুলতে পারি না। 71 সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে। আমি আমার নিজেকে চিনতে পেরেছি 71 সালে, এবং আমার জন্য একটা ভূখণ্ড তৈরি করতে পেরেছি। আমরা একটা উপরে ওঠার একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমি বক্তব্য বাড়াবো না, মাঠের লোক সব অনেক দেরি হয়ে যাচ্ছে, চলে গেছে। মুই শুধু ভাই একটা কথা কইবা চাই, মুই তো তোমারে ছোয়া, মোর বাড়ি কিন্তু মির্জাপুর আটোয়ারির।
আমার ইচ্ছে আপনাদের এখানে অনেক বড় বড় নেতা জন্ম নিয়েছে। পঞ্চগড়ে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর শাহবাগে কথা বলছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে, এখানে কোনো আশা না, আশার খেলা আর চলবে না। আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে আগামী বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এই যে নবম গ্রেড সমমান সুযোগ সুবিধা সম্পন্ন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরদের যে তাদের যে ভাতা এবং অন্যান্য সুবিধা, সেই সুযোগ সুবিধা সম্পন্ন যে ঘোষণাটি হবে, এই ঘোষণা বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে আসতে হবে। যদি না আসে তাহলে অবশ্যই লিখিতভাবেই আসতে হবে এবং আগামী মাস থেকে সেটি কার্যকর হতে হবে। যদি সেটি না হয়, আমরা স্পষ্ট করে বলছি, আমাদের সাথে ডাক্তার যে ভাই বোনেরা রয়েছেন তারা আমাদের এই অভ্যুত্থানের সহযোদ্ধা, আমাদেরকে তাদের দিকটি দেখতে হবে। যদি এই বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটি না হয় তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে এই রাজপথে নামবো। আমরা শুধু একটি কথাই বলতে চাই যে যৌক্তিক বিষয়গুলো রয়েছে এগুলোতে যেন আর কোনোভাবে হাইকোর্ট দেখানো না হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর যারা ভাই বোনেরা রয়েছেন তাদের সাথে আসলে এই 25,000 টাকার নামে এই বয়সে দেশের এই পরিস্থিতিতে যে বিষয়টি হচ্ছে এটা এক প্রকার অন্যায় এবং এই অন্যায় এবং এই নির্যাতনের আসলে শেষ হওয়া প্রয়োজন। একজন ডক্টর যেন সুস্থ মস্তিষ্কে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করে তার পরিবারকে নিয়ে চলে ওই ট্রেনিংটি নিতে পারে এবং বাংলাদেশ থেকে এই যে আসলে আমরা ভালো ডক্টর তৈরি হওয়ার পরিবেশ দিচ্ছি না, আর আমরা কিছু হলে দেশের বাইরে দৌড়াচ্ছি। রাজধানীর শাহবাগে কথা বলছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এর আগে ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন বিএসএমএমইউ সহ সব মেডিকেলের প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। দুপুর 1টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবন ছেড়ে সড়কে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেনি চিকিৎসকের পক্ষে 25,000 টাকায় সংসার চালানো সম্ভব নয়। অবরোধ কর্মসূচির কারণে যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। ট্রেনি চিকিৎসকদের স্লোগানে উত্তাল শাহবাগ চত্বর। 25,000 টাকা থেকে 50,000-এ বেতন উন্নীত করতে শতাধিক চিকিৎসক অবস্থান নেন ব্যস্ত এই সড়কে। প্রথমে বিএসএমএমইউর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলেও দুপুর 1টার দিকে অবস্থান নেন শাহবাগে। আন্দোলনকারীরা বলছেন, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার বেসরকারি ট্রেনি চিকিৎসকরা। আমরা হসপিটালে সপ্তাহে 48 ঘন্টার বেশি ডিউটি করি, মর্নিং ইভিনিং নাইট সব কিছু করি, কিন্তু আমাদের ভাতা মাত্র 25,000। চিকিৎসা সেবার মান উন্নত হওয়ার জন্য আপনাকে চিকিৎসককে তো সেই ধরনের পরিবেশ দিতে হবে। আমরা প্রাইভেট চিকিৎসক, আমরা বিসিএস দেই না। তাহলে আমরা যদি বিসিএস না থাকি তাহলে আমরা যে চিকিৎসা সেবা দিব আমাদেরকে তো সেই পরিমাণ টাকাটা দিতে হবে এবং আমাদের পিছিয়ে গভর্নমেন্টের যে খরচ, আমাদের বিশেষজ্ঞ বানানোর যে প্রচেষ্টা, আমরা মাত্র 25,000 টাকায় কিভাবে চলবো? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সাথে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলেও রাজপথ ছাড়তে অস্বীকৃতি জানান আন্দোলনকারীরা। সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে আমরা আলটিমেটাম দিয়ে রাস্তায় নামা লাগতো না। মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় গিয়েছে, সেখান থেকে এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসে একটা সিদ্ধান্তটা আসবে, ইনশাল্লাহ পজিটিভ সিদ্ধান্ত আসবে। অবরোধ কর্মসূচির কারণে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। 2 ঘন্টার মতো আমরা এখানে দাঁড়িয়ে আছি। অ্যাম্বুলেন্সও দেখলাম দাঁড়ায় আছে, কোনো লাভ নাই। জ্যামের কারণে বসে আছি আর কি। আমার আম্মু যে অসুস্থ, জানিও না যে কতক্ষণ পর আমরা এখান থেকে বের হতে পারবো। ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছে বেসরকারি ট্রেনি চিকিৎসকরা। এর আগে আন্দোলনের মুখে 20,000 টাকা থেকে বেতন করা হয় 25,000 টাকা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সরাসরি যাচ্ছে সেখানে। আমি যখন চাকরিচ্যুত হওয়ার পরে আমি আরেকটা এয়ারলাইন্সের সিও হিসেবে কাজ করি। সেই সময় প্রতি মাসে আমার 1,33,000 টাকা শুধু আমি ইনকাম ট্যাক্স দিই। তাতে 2014 সালে এক বছরই আমি 14,25,000 টাকা ইনকাম ট্যাক্স দিই।
তো কাজেই আমার মানে ব্যাপারটা পুরোটাই স্বচ্ছ এবং তার প্রতিটাই অক্ষরে অক্ষরে আমার যে ট্যাক্স রিটার্ন এটার বর্ণনা রয়েছে। আমার দুজন সহকর্মীও শিগগিরই দিয়ে দেবেন, কাজে আপনাদের জানার আর মানে সমস্যা থাকবে না। আমি এটা বোধহয় আমাদের জানানোটা বিশেষ জরুরি এবং সেটা আমি জানিয়ে দিলাম। আমি সবার সহযোগিতা কামনা করি, শুধু আমার জন্য না, আমার গোটা কমিশনের জন্য, এবং দুদকের ভাবমূর্তি মূলত রক্ষা পাবে। আপনারা দুদকের প্রতি কতটা পজিটিভ অ্যাটিটিউড নেবেন তার উপরে আমরা আপনাদের সাথে থাকবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। 17 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন দুদকের কার্যালয়ে যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। সভায় বিগত সময়ে এই সংস্থার নানা অনিয়ম, সংস্থাকে কুক্ষিগত করা এবং কর্মকর্তাদের দুর্নীতি বিষয়টি সামনে আনেন সাংবাদিকরা। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণের পরামর্শ দেন সিনিয়র সাংবাদিকরা। যতটা সম্ভব ট্রান্সপারেন্ট হওয়া দরকার, যতটা সম্ভব সাংবাদিক বান্ধব হওয়া দরকার, আমরা সেটা হয়েছি এবং আমরা এটা হব, আশ্বস্ত করতে পারি। এই অল্প সময়ের মধ্যে খানিকটা গতি বেড়েও থাকে, এই বাড়ার কৃতিত্ব আমাদের যতটা না তার চেয়ে বেশি সাংবাদিকদের। পরে দুদক কমিশনার হাফিজ আদনান ফরিদ বলেন, আগে দুদকের যা পরিস্থিতি ছিল তা হবে না, সিস্টেম সংস্কার করতে হবে, করা হবে। সিস্টেম সংস্কার করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে সিস্টেম সংস্কার কিন্তু একদিন দুদিন না। আপনারা যেভাবে বলছেন দুদক খুব দ্রুত কাজ করে, এত দ্রুত কিন্তু করলে হবে না, সংস্কারের কাজটা একটু স্লো যাবে। দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ রয়েছে। বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক কর্তৃপক্ষ জানায়, শুধু সাবেক প্রধানমন্ত্রী ও তার ছেলেই নয়, তার বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দেশের 9 প্রকল্পে 80,000 কোটি টাকা পাচারের। 17 ডিসেম্বর থেকেই যার অনুসন্ধান কাজ শুরু করবে সংস্থাটি। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে রয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। সাবেক এই মন্ত্রীর 16টি ব্যাংক হিসেবের সন্ধান পেয়েছে দুদক, যেখানে নিজের, পরিবারের সদস্যদের এবং আত্মীয় স্বজনের নামে অ্যাকাউন্ট খুলে রাখা হয়েছে প্রায় 21 কোটি টাকা, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার পর এবার আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিচ্ছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য দিলেও পরে তা সংশোধন করে চিফ প্রসিকিউটর জানান এ বিষয়ে তথ্য জানাবে পুলিশের এনসিবি শাখা। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত 13 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। আইজিবি দপ্তর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে। সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়ে গেছে। ইন্টারপোলেরটা অলরেডি রেড নোটিশ জারি হয়ে গেছে। এটা যখন আমরা আবেদন করেছি আমাদের তার পরপরই ইমিডিয়েটলি জারি হয়ে আছে। এটা তো আসলে বাইরে বলা হয় না, রেড নোটিশ সরাসরি যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই আমাদের ফর্মাল ইয়ার মাধ্যমে, সেটা তখনই জারি হয়ে যায়। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, রেড নোটিশ জারি হয়েছে কিনা সেটি জানাবে পুলিশের এনসিবি শাখা। এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসার। শেখ হাসিনাকে বন্দি প্রত্যাপন চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে রেখেছে চিফ প্রসিকিউটর। সে বিষয়ে সরকারের তরফ থেকে অগ্রগতি জানানো হয়নি। ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন। শুধু শেখ হাসিনাই নয়, দেশের বাইরে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে যাচ্ছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পুলিশ সংস্কার কমিশনের জনমত জরিপে বাহিনীটির রাজনৈতিক ব্যবহার বন্ধ চেয়েছেন বেশিরভাগ মানুষ।
ক্ষমতার অপব্যবহার করে বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতেও কমিশন চেয়েছেন সচেতন নাগরিকরা। সংস্কার কমিশনের দাবি, প্রতিবেদন তৈরিতে প্রাধান্য দেওয়া হয়েছে জনমত জরিপ। সব পক্ষের মতামতের ভিত্তিতে নতুন বছরের শুরুতেই জমা হবে রিপোর্ট। মাসুদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারও বিষয়টি আমলে নিয়ে গত অক্টোবরে 9 সদস্যের কমিশন গঠন করে। কমিশন কাজ শুরু করে পুলিশ সংস্কারে কেমন পুলিশ চাই শীর্ষক জনমত জরিপ শুরু করে। 15 দিনের জরিপে প্রায় 24,500 মানুষ মতামত দিয়েছেন। জরিপে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাহিনীটির রাজনৈতিক ব্যবহার বন্ধে। এরপর আছে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি বন্ধ এবং গুম, বিচার বহির্ভূত হত্যায় দায়ী পুলিশের বিচারে কমিশন গঠন। এমন একটা পুলিশ বাহিনী তৈরি হয় যাদের কাছে আমরা নিরাপত্তা পাই। রাজনৈতিক আশ্রয় থেকে বিরত থাকবে আর জনবান্ধব হিসেবে কাজ করবে। 999 সেবা, পুলিশ ক্লিয়ারেন্স, অনলাইন জিডি সহ পুলিশের 8টি সেবাধর্মী কাজের গতি বাড়ানোরও সুপারিশ করা হয়েছে। অনলাইনের মাধ্যমে যদি আমরা এগুলা কার্যক্রমগুলো আরো বা এইভাবে সংস্কার করতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই সেবাগুলোর মান আরো বেশি উন্নত হবে এবং জনগণের হয়রানিটা আসলে কমবে। সে যে বাসা পর্যন্ত যেতে পারবে, সেটা নিরাপত্তা তার ছিল না। এখন যেহেতু সেই সুযোগটা আসছে, সেটাও সংস্কার হোক। সংস্কার কমিশন বলছে 54 ধারার অপব্যবহার বন্ধের পক্ষে তারাও। আলোচনার মধ্যে আমরা এটা চেষ্টা করেছি যাতে একটা সুপারিশ প্রণয়ন করা একটা রাজনৈতিক প্রভাবমুক্ত এবং জনগণের বন্ধু একটা পুলিশ আমরা দিতে পারব। জনমত জরিপকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। জরিপটা দিয়েছিলাম আমি পাবলিকের কনসেন্টটা নেওয়ার জন্য। পাবলিক পিপুল যে কনসেন্টটা দিয়েছে আমাদের, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা ভুক্তভোগী হয়ে এই কনসেন্টটা দিয়েছে। সেই জন্য আমরা মূলত তাদের কনসেন্টের উপর জোর দিচ্ছি। জানুয়ারির 1st উইকে আমরা আশা করতেছি একটা রিপোর্ট আমরা তৈরি করতে পারবো। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারকেই শুরু করতে হবে। কাঠামোগত যে পরিকল্পনা প্রণয়ন, সেগুলো শুরু করতে হবে। শুরু করলে এর বাস্তবায়নের ফলাফলও যখন মানুষ দেখতে পাবে, তখন কিন্তু এটি রাজনৈতিক দলের সরকারের জন্য এগুলো অনুসরণ বা এগুলো ধারাবাহিকতা রাখা কিন্তু একটা চাপ তৈরি হয়। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া গণমাধ্যমের টেকসই সংস্কার সম্ভব নয় বলে মনে করেন দেশের জ্যেষ্ঠ সাংবাদিকরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংলাপে অংশ নিয়ে কথা বলেন তারা। বলেন, বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা মিডিয়া পরিচালিত হওয়ায় স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতা গড়ে উঠছে না। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা রক্ষা করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। একই অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সাংবাদিক সুরক্ষা আইনের পাশাপাশি ন্যূনতম বেতন কাঠামো ঠিক করে তা চালুর সুপারিশ করবেন তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গণমাধ্যমকে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী করার লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে অংশীজনদের সুপারিশ ও মতামত গ্রহণ করছে কমিশন। তারই ধারাবাহিকতায় রোববার সকালে গণমাধ্যম সংস্কার নিয়ে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। গঠন করতে চাই, কার জন্য চাই? এতে অংশ নিয়ে বক্তারা বলেন, 10,000 টাকার নিচে বেতন পান বাংলাদেশের 80% সাংবাদিক। পেটে ক্ষুধা নিয়ে সাংবাদিকতা চলে না। বিনিয়োগকারীরা এ ব্যাপারে দায়িত্বশীল না হলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। কোনো না কোনো কি একটা সার্টিফিকেশনের ব্যবস্থা থাকা প্রয়োজন না, যে তিনি সাংবাদিক হিসাবে নিজেকে যখন পরিচয় দিচ্ছেন। কারণ মনে রাখতে হবে যে অনলাইনে বা অন্যান্য ক্ষেত্রে প্রচুর নন জার্নালিস্টিক কাজও কিন্তু আছে। 10,000 টাকার কম বেতন পায় বাংলাদেশের 80% সাংবাদিক। আমি যদি সারা দেশেরটা ধরি, তারা নিজেরা খেতে পায় না, তাদের অন্যের খাওয়ার অধিকার নিয়ে কাজ করতে বলা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বলেন, সংস্কারের জন্য কমিশন দিনরাত পরিশ্রম করছে, কিন্তু রাজনৈতিক সরকার এসে সেটা বাস্তবায়ন না করলে কোনো লাভ হবে না। এজন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে, আপনি বাস্তবায়ন করে যেতে পারবেন না, এই সরকার পারবে না। পরের সরকার আসলেই এটা হবে। পত্রিকার অফিসের সামনে দেখি গরু জবাই হয়। এই দেশে আমরা বাস করি, কি সাংবাদিকতা আমরা করব? সাংবাদিকের সুরক্ষা দেওয়ার সমস্ত আইনের পক্ষে নানাভাবেই কাজ করতে হবে, যাতে আবার সেটা স্বেচ্ছাচারিতায় রূপ না নেয়। সংলাপে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি পরামর্শ দেন স্বাধীন সাংবাদিক ইউনিয়ন গঠনের। বলেন, গণমাধ্যম যাতে অবাধ স্বাধীনতা ভোগ করতে পারে, সেটাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সাংবাদিক সুরক্ষা আইনের পাশাপাশি ন্যূনতম বেতন কাঠামো ঠিক করে তা চালুর সুপারিশ করবেন তারা। এই 4.5 মাসে আমরা কোনো পত্রিকাকে বলি নাই আপনি এই নিউজটা সরান,
আমরা কোনো পত্রিকাকে বলি নেই একে সরিয়ে একে নেন। আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছি যে আপনারা কাউকে কোনো নিউজের ব্যাপারে ইন্টারভেন করতে পারবেন না। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা থাকতে হবে। সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তা না থাকে তাহলে তার সামাজিক নিরাপত্তাও থাকবে না, সামাজিক মর্যাদাও থাকবে না, এবং সেই কারণে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার একটা সুপারিশ অবশ্যই থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যেন গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে সেই ব্যাপারেও উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন বক্তারা। নিশ্চিত করার একটা সুপারিশ অবশ্যই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অতীতের মতো কোনো প্রহসনের নির্বাচন আগামীতে হবে না, নির্বাচনী ব্যবস্থাকে শক্ত অবস্থানে দাঁড় করাতে কাজ করছে কমিশন। দুপুরে চট্টগ্রামে নির্বাচন সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময়ে একথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কমিশনার ডক্টর বদিউল আলম মজুমদার। এ সময় কমিশনের কাছে সবাই আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা ব্যক্ত করে নানা প্রস্তাব তুলে ধরেন। শফিকুল আলমের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেন নানা দলের নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট নানা সংস্থার প্রতিনিধিরা। এ সময় তারা 2014, 18 ও 24-এর জাতীয় সংসদ নির্বাচনে নানা অসঙ্গতির পাশাপাশি নির্বাচনী ব্যবস্থা নিয়ে নানা প্রস্তাব তুলে ধরেন। এ সময় কমিশন প্রধান বলেন, দেশের মানুষের নির্বাচন নিয়ে আগ্রহ আছে। আগামীতে অতীতের মতো কোনো প্রহসনের নির্বাচন হবে না। হাজার হাজার ব্যক্তিরা মতামত দিচ্ছে, তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্ত ভিত্তিতে দাঁড়ায়। 3 ঘণ্টা ধরে চলা মতবিনিময় সবাই উঠে আসে নিরপেক্ষ রাষ্ট্রপতি, ভোটার তালিকা, ভোট কেন্দ্রে কৃত্রিম লাইন, আনুপাতিক হারে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা সহ নানা বিষয়। 18 কোটি মানুষ কিভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারে, সুন্দর নির্বাচন তাদের ম্যান্ডেট দিতে পারে এবং সুষ্ঠু পরিবেশে যেভাবে হয় সেগুলি আমাদের পরিবেশ আমাদের ঠিক করতে হবে। যে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দায়িত্ব থাকবেন, উনি যদি কোনো দুর্নীতি করে, সংশ্লিষ্ট কেন্দ্রে যারা দায়িত্ব গ্রহণ করবে, যারা দায়িত্ব পালনরত অবস্থা থাকবে, তারা যে সবাই কি ওইটা সাজাভুক্ত হয়। সুন্দর একটা পার্লামেন্ট, সকলে অংশগ্রহণ করবে এবং মানুষ লাইন ধরে ভোট দেবে, এবং যারা প্রশাসনিক দায়িত্বে থাকবেন তারা থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ, যাতে জনগণের আশা আকাঙ্ক্ষার জন্য প্রতিফলিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশন সদস্য ডক্টর তোফায়েল আহমেদ ও জেসমিন টুলি সহ ঢাকা থেকে আসা 10 সদস্যের একটি দল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির সঙ্গে এনআইডির তথ্য ভান্ডারের সংযোগ বিচ্ছিন্ন করেছে নির্বাচন কমিশন। চুক্তির শর্ত বরখেলাপ করা এবং 2 কোটি টাকা বকেয়া থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্ত লঙ্ঘনে নির্বাচন কমিশনের কিংবা বিসিসির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এনআইডি মহাপরিচালক। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে প্রায় 7 কোটি ভোটারের তথ্য চুরির মতো ঘটনা ঘটলেই সারা দেশ সহ বহির্বিশ্বেও আলোড়ন সৃষ্টি হয়। সার্ভার দুর্বলতার দোহাই দিয়ে এ নিয়ে সে সময় পাশ কাটিয়ে যায় আইসিটি মন্ত্রণালয়ে। আবারও নাগরিকদের তথ্য চুরির শঙ্কা থেকে নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির সঙ্গে এনআইডির তথ্য ভান্ডারের সংযোগ বিচ্ছিন্ন করেছে নির্বাচন কমিশন। চুক্তির শর্ত বরখেলাপ করা এবং 2 কোটি টাকা বকেয়া থাকায় এমন সিদ্ধান্তের কথা জানান এনআইডি মহাপরিচালক। টাকার অঙ্কটা 2 কোটি সামথিং হবে, তো সেটা তো সরকারের কোষাগারে যাবার কথা ছিল, তো সেটা যায়নি। এই জন্যে কিন্তু আপনাদের কাছে আমরা এটার কপি দিতে পারবো। আমরা এটা 15 দিনের মধ্যে এই টাকাটা পরিশোধ করে আমাদেরকে চালানের কপি দাখিল করার জন্য কিন্তু আমরা এই চিঠিতে তাদেরকে বলেছি। চুক্তির শর্ত বরখেলাপ করা ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। নিশ্চয়ই ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়। অপরাধের ধরন বা কাজের ধরনের উপরেই তো অ্যাকশন হয়, যে ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থা নিতে হবে বা নেওয়া হবে, না নেওয়ার কোনো সুযোগ নেই। 2022 সালের অক্টোবরে নিবন্ধনের মাধ্যমে তথ্য উপাত্ত যাচাই বিষয়ে ইসির সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল দ্বিপাক্ষিক চুক্তি করে। এতে বলা হয়, ইসির তথ্য কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, পক্ষ কিংবা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময় কিংবা বিক্রি করতে পারবে না বিসিসি। ওইটা শুধু ভেরিফাই করা যায়। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করা হবে। দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা
অর্ধনমিত থাকবে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা তার স্মৃতিচারণ করেন। এছাড়াও মরহুমের রুহের মাগফিরাতের জন্য সোমবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। 7 দিনের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে আগামী 29 ডিসেম্বর সচিবালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি করবে ইনকিলাব মঞ্চ। 3 দফা দাবিতে প্রধান বিচারপতির বাসভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতারা। এর আগে দুপুর 12টায় শাহবাগে জড়ো হন সবাই। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে গেলে সেখানে তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই জমায়েত হন সবাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানান ইনকিলাব মঞ্চের নেতারা। যখন হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, তখন আমার ভাইদেরকে মারতেছে, আমাদের ভাই বোনরা বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যার শিকার হইতেছে। তাহলে আপনারা ভিআইপি প্রোটোকল ছেড়ে দেন, আপনারাও মারকেন, আমরাও মারকে। আর আপনারা যদি সিকিউর থাকেন তাহলে আমাদেরকে সিকিউর করেন। আমরা রাজপথের যোদ্ধা, আমরা উই আর অলরেডি শহীদ, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। যতক্ষণ না পর্যন্ত উপদেষ্টা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রাস্তায় শহীদ থাকি। তারা সামান্যটুকু সময় হয় না আমাদের কাছ থেকে এসে আমাদের যে দাবিগুলো লিখিতভাবে নিয়ে যেতে। আমরা চাই আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত আছে, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ বিন্দু রক্ত পর্যন্ত আছে, আমরা অন্বেষণ করে যাব যতক্ষণ পর্যন্ত তারা এইখানে না আসবে। গত 1 দশকে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে উল্লেখ করে শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত এক উচ্চশিক্ষা সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানব সম্পদেরও বিরাট অপচয় হচ্ছে। এছাড়াও শিক্ষাঙ্গনে মেধার চরম অবমূল্যায়ন ও মেধার স্বীকৃতি দিতে অনাগ্রহকে অন্যতম সমস্যা হিসেবে উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে দলীয় লেজুর বৃত্তি যেন ফিরে না আসে সেই আশাবাদও ব্যক্ত করেন তিনি। গত 1.5 দশক ধরে শিক্ষক নিয়োগেও এখানে প্রচণ্ড অনিয়ম শুরু হয়েছে এবং এটা তো সাময়িক ব্যাপার না, এটা দলীয়করণের ব্যাপারও না, এটা দীর্ঘমেয়াদী এই প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করার একটা আশঙ্কা দেখা দেয় এতে থেকে। অভ্যুত্থানের পর প্রায় এই পাবলিক বিশ্ববিদ্যালয় আছে 55টার মতো, এগুলোর প্রায় সবগুলোই অভিভাবকহীন হয়ে পড়েছিল। কোষাধ্যক্ষ কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তা থেকেও তো বোঝা যায় কি রকমের রাজনৈতিক দলীয়করণ হয়েছে। জুলাই আগস্টের গণহত্যা ও নিপীড়নের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে রংপুর সফরে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আইনি দিক থেকে আওয়ামী লীগের ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা না থাকলেও ছাত্র জনতা, বাংলাদেশের আপামর মানুষ এই ফেসিবাদী গণহত্যাকারী মানবতা বিরোধী যে দলটি আছে তাকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আর রেলিভেন্ট হতে দেবে না। এর জন্য যদি আমাদেরকে আবারও রক্ত দিতে হয়, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশের মানুষ নতুন এক রাজনৈতিক শক্তি, যে শক্তির নেতৃত্বে থাকবে তরুণরা, এমন একটি রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল প্রত্যাশা করে। ছাত্র তরুণরা মিলে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার কথা বলছি, এই রাজনৈতিক দল আমরা মনে করি নাগরিক কমিটি যে রাজনৈতিক ভাষা উৎপাদন করছে সেই ভাষার ভিত্তিতেই এই দলটি গঠিত হবে। অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই টঙ্গী ইজতেমা ময়দানে হত্যার ঘটনা ঘটানো হয়েছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী অভিযোগ করেছেন। আওয়ামী সরকারের মদতপুষ্ট সাদপন্থীরা ওই ঘটনায় জড়িত। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। অভিযোগ করেন 2018 সালে একই ঘটনা ঘটায় সাদপন্থীরা, কিন্তু আওয়ামী লীগের সাথে যোগ সাজশের কারণে বিচার হয়নি। এ সময় হত্যাকাণ্ডের পেছনে সচেতন ছাত্র সমাজ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্য একটি অংশের সম্পৃক্ততার অভিযোগ করেন জুবায়েরপন্থী শিক্ষার্থীরা। 7 কর্মদিবসের মধ্যে আসামিদের গ্রেফতার সহ 4 দফা দাবি জানান শিক্ষার্থীরা।
দেশের শৃঙ্খলা বিনষ্ট ও অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলার ষড়যন্ত্রমূলক এই তৎপরতাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই ভুইফোস সংগঠনের সদস্যদের চিহ্নিত করে অবিলম্বে তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের অপতৎপরতার পুনরাবৃত্তি করতে না পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাকিস্তানের করাচি বন্দর থেকে চিনি, আলু, আখের গুড়, কাপড়ের রোল এবং শিল্পে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল সহ পণ্য বোঝাই 825টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বহুল আলোচিত জাহাজ এমভি ইওয়ান জিয়াং ফা ঝং। বেলা ৩টায় যেটিতে বার্থিং নেয় জাহাজটি। মাত্র 11 দিনে পাকিস্তান থেকে পণ্য নিয়ে আসে জাহাজটি। এতে আমদানি খরচ কমার পাশাপাশি সহজলভ্য হচ্ছে শিল্পের কাঁচামাল। সাক্ষর চুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের এনসিটি 2 নম্বর জেটিতে নোঙ্গর করেছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউএন জিয়াং ফা ঝং। জাহাজটিতে পণ্যবাহী 825 ইউএস কন্টেনার রয়েছে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে 678টি কন্টেনার এলো, বাকিগুলো লোড হয়েছিল আরব আমিরাতের জাবল আলী বন্দর থেকে। পাকিস্তান থেকে আসা কন্টেনারগুলোর মধ্যে 285 কন্টেনার 7,500 মেট্রিক টন চিনি রয়েছে। আমিরাত থেকে এসেছে খেজুর, লুভ অয়েল ও খাদ্যপণ্য। আমাদের আমদানি রপ্তানিকারকরা আগে যেই অতিরিক্ত সময় ব্যয় করতে হতো, এটা পোর্টল্যান্ড কিংবা কলম্বো হয়ে ট্রান্সশিপমেন্ট হয়ে আসার কারণে এখন সেটা হচ্ছে না। এটা 5-7 দিন আগেই পণ্যটা তারা পেয়ে যাচ্ছে। আগে পাকিস্তান থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি করা হতো সেগুলো মূলত সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার তানজুম পালাপাস বন্দরকে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে আনা হতো। এতে সময় লাগতো 45 দিনের বেশি। বর্তমানে সময় নেমে আসছে মাত্র 10 থেকে 11 দিনে। সরাসরি করাচি থেকে যখন আসছে তাহলে এটাতে 10 থেকে 12 দিনের মধ্যে তার সে চলে আসতে পারতেছে। এর দ্বারা আমরা স্বাভাবিকভাবে সময় যেমন বাঁচতেছে, প্রোডাক্টটা আমরা আর্লি পাচ্ছি। বাংলাদেশ থেকে পণ্য নিয়ে 24 ডিসেম্বর চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে জাহাজটি। শিল্পের কাঁচামাল কিংবা ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে ভারতের মতো একক কোনো দেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না বাংলাদেশ। আর তাই নতুন নতুন দেশ খোঁজা হচ্ছে পণ্য আমদানির জন্য। এরই অংশ হিসাবে পাকিস্তানের করাচি বন্দর থেকে 825 কন্টেনার সহ মাত্র 11 দিনে এসেছে এ জাহাজ। এর ফলে সময় যেমন কমছে ঠিক তেমনি কমছে আমদানি খরচ। আর তাতে সাধারণ মানুষ যেমন কম দামে ভোগ্যপণ্য কিনতে পারবে আর শিল্পের মালিকেরাও কিনতে পারবে কাঁচামাল, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে কমল দে, সময় সংবাদ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীর BIISS মিলনায়তনে বঙ্গোপসাগরের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগর কোনো ইকোনমিক্যাল জোন না হলেও ইকোলজিক্যাল জোন হিসেবে বাণিজ্যের দ্বার আরও উন্মোচিত হবে। I'm just back from an informal consultation in Bangkok at the invitation of the Thai Foreign Minister, where the Foreign Ministers of Myanmar and Laos, Deputy Foreign Minister of China, and the Indian Foreign Secretary were present. This was on the situation in Myanmar. I told them in no uncertain terms that peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights. সারা দেশে জেঁকে বসেছে শীত, কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ, এমনকি দৃষ্টিসীমার কয়েক হাত দূরেই অস্পষ্ট সবকিছু। জৌলুসীন সূর্যে অনুভূত হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। শীতে কাঁপছে ঝিনাইদহ, শেরপুর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম সহ সারা দেশ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল মানুষেরা। রাস্তার পাশেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। গরম কাপড় পরেও খুব একটা স্বস্তি মিলছে না বলেও জানাচ্ছেন জীবিকার তাগিদে বাইরে বের হওয়া নিম্ন আয়ের শ্রমজীবীরা। অনেক কুয়াশা, গাড়ি দেখা যাচ্ছিল না, শীতে হাত পা শুকা যাচ্ছে, কাজই করছে না। অন্যদিকে রাতভর ঝরতে থাকা কুয়াশা বিপদ ডেকে এনেছে
কৃষকের। বোরো ধানের বীজতলা, আলু ও সরিষার চারা ক্ষতিগ্রস্ত হওয়ায় মাথায় হাত তাদের। খেলার খবর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে প্রথম ধাপে দেশে ফিরেছেন টি-20 স্কোয়াডের 4 জন এবং কোচিং স্টাফের 1 সদস্য। বিকেলে ফিরবেন আরও 7 জন, বাকিরা আসবেন সোমবার। প্রথম ধাপে আসা সদস্যরা হলেন জাকের আলী, অনিক, হাসান মাহমুদ, তাসকিন, নাহিদ রানা এবং সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হলেও টি-20তে প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের ক্লিন সুইপ করেছে বাংলাদেশ। সোমবার সকালে 2 ক্রিকেটার আর রাতে আসবেন আরও 4 জন। লিটন কুমার দাস আসবেন বিকেল 5টায়। দেশে ফিরেও খুব একটা বিশ্রামের সময় পাবেন না ক্রিকেটাররা, নেমে পড়তে হবে বিপিএল এর জন্য। ক্যারিবিয়ান সিরিজের সাফল্য বিপিএল ও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরে রাখতে চান ক্রিকেটাররা। দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে। স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশিরভাগ তারা নিজেরা ইনভলভ থাকতেছে, তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের। তাদের মাইন্ডটা যেন একটু চেঞ্জ হয়, সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল। তারা যেন দায়িত্ব নিয়ে খেলে, মানসিকতা যদি কিছুটা পরিবর্তন করার চেষ্টায় ছিলাম এবং সেটা আমার মনে হয় ছেলেরা করতে পেরেছে, হয়তো ভবিষ্যতে আরও করবে। কারণ কোনো কোচের পক্ষে আসলে বড় প্লেয়ার বানানো সম্ভব না যদি প্লেয়ার যদি নিজে না চায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। $30 কোটি পাচারের অভিযোগ হাসিনা জয়ের বিরুদ্ধে অনুসন্ধানী দুদক। আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ ট্রাইব্যুনালের। ট্রেনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ, ভাতা বাড়ানোর আশ্বাসে বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত, চলবে কর্মবিরতি। দিনভর যানজটে চরম ভোগান্তি। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।